সাদিয়া মাহজাবিন ইমাম সাংবাদিকতা শুরু করেছেন ২০০৬ সাল থেকে। দেশের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ টেলিভিশন চ্যানেল সিএবি নিউজে শুরু হয় তাঁর পেশা। ২০২০ সাল থেকে দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে বর্তমানে কর্মরত। প্রথম স্যাটেলাইট টিভি এটিএন বাংলায় কাজ করেছেন এক যুগেরও বেশি সময়। বাংলাদেশের সৃজনশীল সংস্কৃতি মাধ্যমে দুর্নীতি ও উপকূলে জলবায়ু বিপর্যয়ের প্রভাব নিয়ে তাঁর রয়েছে অসামান্য সব প্রতিবেদন। সুন্দরবনের সবচেয়ে দুর্গম এলাকাগুলো ঘুরে তৈরি করা সাদিয়া মাহজাবিনের বিভিন্ন প্রতিবেদন এদেশের সাংবাদিকতার মুকুটে যুক্ত করেছে অনেকগুলো অমূল্য পালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে তার গবেষণা পাঠককে উদ্ভাসিত করে নতুন ভাবনায়। সাংবাদিকতা নিয়ে মাহজাবিনের দারুণ সব কাজ থাকলেও তিনি কথা সাহিত্য ও অনুসন্ধানী সাহিত্যেও বিশেষভাবে সিদ্ধহস্ত। সাংবাদিক মাহজাবিন কি লেখক মাহজাবিনের সময় চুরি করে নিচ্ছে? সচেতনভাবেই চুরি হয়ে যেতে দিতে হচ্ছে, কারণ একটা হচ্ছে আমার পেশা। আবার একটা ব্যাপার কি যে আমার মনে হয় যে সাংবাদিকতা করার কারণে এটা আমার সৃজনশীলতাকে সময়টা নিচ্ছে ঠিকই, আবার যে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করছে সেটা আমার এই পেশাটা আমাকে সাহায্য করে। লেখকরা অনেক সময় আত্মপ্রতারণা করে, মনে করে আরেকটু প্রস্তুত হয়নি, তারপর লিখব। মাহজাবিনের ক্ষেত্রেও সেটা হয় কি? এটা একেবারে ধরেন আপনি নিজেই বললেন যেটা যে লেখকরা করে, এটা কিন্তু করে সব। যখন মনে করে যে সে খুব সিরিয়াস লেখাটা লিখছে তখনও তার এক রকমের আত্মপ্রতারণা থাকে। এখন আমাদের না ওই অবস্থাটা তৈরি হয়নি যে আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু লেখালেখি করব। এই আর্থসামাজিক প্রেক্ষাপটটা আমাদের সেই রকম নয়। ফলে আমাদের এখানকার সব লেখককেই কম বেশি তেমন করতে হয়। এর মধ্যে যারা কাজটা করে ফেলতে পারেন বলে নিজে মনে করেন তারা সাকসেস। সাদিয়া মাহজাবিন সাংবাদিকতা ও সাহিত্য চর্চা দুটো কাজই করেন ভালোবাসা থেকে। আমি রিওয়ার্ডের কথা ভেবে লিখি না, রিওয়ার্ডের কথা ভেবেই যে সাংবাদিকতা করি তা না। আমি দুটা কাজই করি ভালোবাসা থেকে। দুটা কাজেরই দুই রকমের রিওয়ার্ড আছে এবং দুটাই আমার কাছে খুব সমানভাবে অর্থপূর্ণ। কারণ শুধু আমার একটা সাহিত্য সেটা মহৎ হবে কিনা, কালোত্তীর্ণ হবে কিনা সেটা কিন্তু আমি জানি না। অনেক শ্রমের সাহিত্যও কিন্তু অবহেলায় পড়ে থাকে। ফলে সেটা যদি মানুষের মধ্যে মানুষের উপকারে না আসে, সেটা শুধুমাত্রই আমার নিজের ভালো লাগার ব্যাপার হয়, সেটা খুব অর্থপূর্ণ কাজ বলে আমি মনে করি না। সেইখানে সাংবাদিকতা করতে যেয়ে যখন খুব মুহূর্তে একটা জীবন বেঁচে যায় আমার একটা ছোট রিপোর্টের জন্য, যখন একটা দুর্নীতির কথা অনুসন্ধানের পর সেই জিনিসটার দুর্নীতিটা দৃশ্যগতভাবে হলেও দৃশ্যমানভাবে হলেও সেটাকে বন্ধ করা হয়, এটার কিন্তু একটা ফলাফল আছে। ফলে আমি মনে করি না যে ওটার সাথে এটাকে আসলে এক করে দেখার সুযোগ আছে। দুটাই সমান গুরুত্বপূর্ণ। ২০১২ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড সিটিজেন পার্টিসিপেশন নামে কর্মসূচিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে ৬ মাস নিউ ইয়র্কের গণমাধ্যমে সাংবাদিকতা করেন। ২০১৫ সালে মিয়ানমারে অনুষ্ঠিত IPI ইন্টারন্যাশনাল প্রেস ইন কাউন্সিলে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এগুলো ধরেন অভিজ্ঞতা, এগুলো ধরেন কাজের সূত্রেই আসা। কিন্তু আমার কাছে না বেশি ভালো লাগে ব্যক্তিগত জায়গা থেকে যে অর্জনটা, সেটা হচ্ছে মানুষের কথা। আমি সাংবাদিকতা করতে যেয়ে ধরেন একদম প্রত্যন্ত জনপদে যে নারীর কাছে, যে পুরুষের কাছে পৌঁছে যায়, যে মানুষটার কথা শুনতে পারি, সেটা আমি সাংবাদিকতা না করলে এটা আমার পক্ষে সম্ভব ছিল না। ওই অর্জনগুলো আমাকে মনে হয় যে মানুষ হিসাবে বা আমার মননশীলতায়
অনেক বেশি ঋদ্ধ করে। আপনারা জানেন মোনাজাত উদ্দিনের কথা, এখন উনি অনেক ব্যাকডেটেড, কিন্তু আমার না মোনাজাত উদ্দিনের কথা পড়তে এখনও খুব ভালো লাগে, মানে ওনার লেখাগুলো পড়তে ভালো লাগে, যে আসলে মানুষের কথা বলার জন্যই তো সাংবাদিকতা, তাই না? ইতিহাসের গবেষণা বইয়ের চাইতে ইতিহাস আশ্রয়ী উপন্যাস বা ফিকশন অনেক বেশি পাঠকপ্রিয় হয়, এবং ইতিহাস আশ্রয়ী উপন্যাস লেখার মেহনত অনেক বেশি। আমাদের দেশের লেখকরা কি এই মেহনত করতে চান না? আচ্ছা, আমি আসলে গবেষণা করেছি বিংশ শতকে সাম্প্রদায়িক দাঙ্গা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে। আমার সুপারভাইজার ছিলেন ডালিমচন্দ্র বর্মন স্যার। যেটা হয়েছে যে আমি আসলে এমফিলটা যখন শেষ করলাম, আমার শিক্ষক যিনি সুপারভাইজার ছিলেন উনি তখন অবসরে চলে গেলেন। তো এখন আমি মানসিকভাবে আবার প্রস্তুতি নিচ্ছি। স্যার তো মারা গেছেন, ডালিমচন্দ্র বর্মন স্যার 2024 সালেই মারা গেলেন। আবার নতুন করে এই সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণমাধ্যমের ভূমিকা এই বিষয়ে নতুন করে কোনো কাজ করা যায় কিনা সেটা নিয়ে আমি হয়তো পিএইচডি করার চেষ্টা করব, অথবা সুন্দরবন সম্পর্কিত কোনো কিছু করব। কারণ আমার পছন্দের দুর্বলতার জায়গা এই দুটোই, এক সুন্দরবন আর একটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা। প্রথম বইয়ের লেখক স্বীকৃতি হিসেবে হুমায়ুন আহমেদ অন্যদিন এক্সিম ব্যাংক সাহিত্য পুরস্কার তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। 2018 সালে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রের মিশিগানে পেয়েছেন বাংলা ভারত কথা সাহিত্য পুরস্কার। তবে পুরস্কারের চেয়েও তিনি যা ভাবছেন তার লেখ্য রূপ দিতে পারাটা সাদিয়া মাহজাবিনের জন্য বেশি আনন্দের। আচ্ছা, স্বীকৃতি আসলে হ্যাঁ পেয়েছি। আমার ভালো লাগার একটা জায়গা হচ্ছে প্রথম বইতে এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার পাওয়া, এবং সেটা শওকত আলীর মতো একজন লেখকের সাথে যে আমি নবীন শ্রেণীতে পেয়েছিলাম প্রথম বইতেই স্বীকৃতি, এটা একটা নিশ্চয়ই আমার সারা জীবন উদযাপন করার মতো একটা আনন্দ। এরপরও আমি আরও কিছু কিছু পুরস্কার পেয়েছি। এটা খুব বড় কিছু কি? এটা খুব বড় কিছু আমার মনে হয় না। তার চেয়ে বেশি আনন্দ হচ্ছে যখন আমি যতটুকু ভাবছি ঠিক ততটুকু তো কখনোই সম্ভব নয়, কিন্তু এর কাছাকাছিও যদি আমি একটু লিখতে পারি, লেখার পরে আমার মনে হয় যে আত্মতৃপ্তিটা হয়, যে যা ভাবছিলাম, যা অনুভব করছিলাম তার খানিকটা বোঝাতে পারছি বোধহয় শব্দে। কারণ দেখেন, ভাবনা আর শব্দ এই দুটোর মধ্যে কিন্তু অনেক অনেক বড় একটা পথ। এই পথটা না বোঝা যায় না। আমি ভাবছি, কিন্তু সেই সব ভাবনাটাই যখন আমি ওয়ার্ডে কনভার্ট করে কম্পিউটারে লিখছি অথবা কাগজে কলমে লিখছি, বোঝা যায় না। এর মাঝখানে কিন্তু দীর্ঘ যাত্রা। যখন মনে হয় যে না, এই গ্যাপটাকে আমি কমিয়ে এনে যা ভাবছিলাম তার অনেকটা লিখতে পারছি, সেটা মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। যখন কোনো একটা কিছু ধরেন খুব সাধারণ সামান্যের মধ্যে আমি ভীষণ আনন্দ পেয়ে যাই একটা কিছু দেখে, এবং সাথে সাথে মনে হয় এত সুন্দর পৃথিবীটা, গতকালকেই ভাবছিলাম মরে যাব, আজকেই মনে হচ্ছে এই জিনিসটা না লিখে রেখে মরে যাব, তখন ওটাই মনে হয় খুব খুব বড় স্বীকৃতি। বই প্রকাশনার ব্যাপারে সাদিয়া মাহজাবিন অনেক বেশি খুঁতখুঁতে। দীর্ঘ 15 বছরের নিয়মিত লেখক জীবনে মাত্র 5টি বই প্রকাশ করেছেন। হ্যাঁ, আমি 2010 সাল থেকে যেহেতু নিয়মিত লিখি, 15 বছরে 5টা বই সত্যি খুব কম, কিন্তু এটা নিয়ে আমি খুব একটা ভাবি না। বই কম হলেও কোনো আপত্তি নাই, বই যখন হওয়ার তখন বই হবে, হলে ভালো। মলাটবদ্ধ থাকলে পরে একসাথে কাজটাকে পাওয়া যায়। প্রথম বই ছিল আমার সবগুলোই গল্পের বই। একটা বই আছে হচ্ছে আপনার খুব দুষ্প্রাপ্য কিছু প্রবন্ধের সংকলন, সেটা সম্পাদনা করা। এই প্রবন্ধ সংকলনটা এটা আমার মনে হয়েছিল যে যেহেতু এটা দুষ্প্রাপ্য, 5টি বিষয় নিয়ে, ভাষা, দর্শন, ইতিহাস, সাহিত্য, এরকম 5টি বিষয় নিয়ে এই দুষ্প্রাপ্য রচনাগুলো যেহেতু আমাদের কাছে আছে, ফলে এটা পাঠকের কাছে পৌঁছানো দরকার, যে কারণে এটা সংকলন করেছিলাম। যেমন ধরেন বাংলা ভাষায় পার্সি প্রভাব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সত্য, এটা হচ্ছে দর্শন নিয়ে, দেওয়ান মোহাম্মদ আজরফের লেখা বাংলাদেশে দর্শন, অবনীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় শিল্প, এই ধরনের কিছু
দুষ্প্রাপ্য প্রবন্ধ, সেটাকে একসাথে মলবদ্ধ করে সম্পাদনা করা হয়েছে। আমার একটা মজার বই আছে যেটা বৈদিক পাখির গান। এটা মজার বই বলছি এই কারণে যে এই বইটা হচ্ছে আপনার একেবারে ধরেন পাগলাটে বই। আমি একটা বই কোন একটা ইংরেজি উপন্যাস পড়েছি, সেই উপন্যাসটা পড়ে ধরেন আমার ভীষণ ভালো লেগেছে। সেটা ভালো লাগা আমার কি হয়েছে সেটাও যেমন লিখেছি, ওই ভালো লাগা থেকে আবার আমার আরেকটা গল্প তৈরি হয়েছে, সেই গল্পটা আমি ওখানে লিখেছি। তো ওখানে একটা গল্প, একটা বইয়ের রিভিউ, একটা গল্প, আরেকটা বই নিয়ে ভাবনা। এটা একটা পাগলাটে বই। আমি জানি না এইভাবে আমার দেখা এইভাবে বই বাংলাদেশে আর কি এখনও কেউ করেনি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এইভাবে করবো। আমার প্রকাশক রাজি হয়েছে, আমি করেছি। আমার কাছে এত ফরম্যাটের মধ্যে কিছু মনে হয়নি। বড় মানুষ, বড় লেখকদের সান্নিধ্য মাহাজাবিনের জীবনে অমূল্য অক্সিজেনের মতো। শওকত আলী ও দ্বিজেন শর্মার সংসর্গের স্মৃতি তাঁর কাছে ভীষণ মূল্যবান হয়ে রয়েছে। আমি আসলে আমার দ্বিতীয় বইটা দুজনকে উৎসর্গ করেছিলাম, দ্বিজেন শর্মা এবং শওকত আলী। দ্বিজেন শর্মার সাথে আমার খুব দীর্ঘ সময়ের পরিচয় সেটা বলবো না, কিন্তু খুব স্বল্প সময়ের পরিচয়টা, গভীরতাটাকে আমি বলবো যে বেশি। কারণ ওই সিঙ্ক্রোনাইজ হয়ে যাওয়া, মিলে যাওয়া আর কি। এমনিতেই তো উনি আমার দেখা মতে এমন একজন মানুষ ছিলেন যে শুধু মানুষ কেন, পুরো পৃথিবীকেই মনে হয় তিনি তার বুকের মধ্যে ধারণ করতে চাইতেন। সব কিছুকেই খুব সাদরে গ্রহণ করার মতো মানুষ ছিলেন। তো শওকত আলীরও শেষ ইন্টারভিউটাই আমি করেছিলাম। কিভাবে যেন আর কি এটা হয়েছে যে এই দুজনেরই শেষ সাক্ষাৎকারটা আমার নেওয়া ছিল। পাঠক হিসেবে সাদিয়া মাহজাবিন সর্বভুক। তারপরেও কিছু কিছু লেখকের উপন্যাস তাকে সব সময়ের জন্য আচ্ছন্ন করে রাখে। প্রতিটা সময়, প্রতিটা বয়সে এক একটা গল্প, এক একটা কবিতা, উপন্যাস, এক একজন লেখক আমাদেরকে মুগ্ধ করেন এই যাত্রাপথে। যে ক্লাস 9-এর পড়ার সময় যে পরিণীতা পড়ে আমি একদম চোখের পানির জল টল ফেলে টেলে একাকার অবস্থা হয়ে গিয়েছিল, এখন আমাকে পরিণীতা দিলে আমি হয়তো পড়তেই পারবো না। কিন্তু তারপরও যদি আমি একদম একবারে মনে করতে চাই, আমার প্রথম সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক আমার সব সময়ের পছন্দের। আর আমি যদি উপন্যাসের কথা বলি, একটু ফ্যান্টাসির উপন্যাসের কথা বলি, আবুল বাশারের স্পর্শের বাইরে হয়তো অনেক পাঠক এটা পড়েই নাই, কিন্তু আমার কাছে আমার তারুণ্যের সময় আবুল বাশারের স্পর্শের বাইরে আমাকে ভীষণ রকমের মুগ্ধ করেছে। এত কেমিস্ট্রি চরিত্রের মধ্যে। সম্প্রতি আমি জাপানি সাহিত্যের দিকে একটু বেশি ঝুঁকেছে। আমার খুব প্রিয় লেখক আপনার রোহিন্টন মিস্ত্রি, সে ভারতের। আমার পছন্দের লেখক জাপানের ইয়োকিও মিশিমা, ইয়াসুনারি কাওয়াবাতা। আমি তাদের যাই পড়ি নিশ্চয়ই অনুবাদে বলবো বা ইনফ্লেক্স ল্যাঙ্গুয়েজে ইংরেজিতে। আমার কাছে মনে হয় কি বিস্ময়, কি অসাধারণ, এইভাবে লেখা সম্ভব, অথচ কত আগে। নিউ ইয়র্ক থেকে মানুষ বিভিন্ন শৌখিন জিনিস কিনে আনেন, কিন্তু সাদিয়া বিপদে পড়েছিলেন বই কিনে। এই বইগুলো এবং এই পোর্শনটা, এটা অনেক ওজন, কিন্তু এই যে এতটা পোর্শন এবং এটুকু, এটা হচ্ছে আমি নিউ ইয়র্কের স্ট্র্যান্ড, একটা অনেক পুরনো, সবচেয়ে পুরনো স্ট্র্যান্ড একটা বইয়ের দোকান। এই বইয়ের দোকানটাতে যখন যাই তখন আমি এই বইগুলো কিনেছিলাম। এখন আসার সময় দেখলাম যে ওজনের তো একটা ব্যাপার থাকে, আমার পুরো একটা লাগেজ খালি করে ফেলতে হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সম্পর্কে তো ওদের ধারণা খুব উচ্চ নয়। এয়ারপোর্টে ইমিগ্রেশনের ওখানে যখন আর কি ওই যে ব্যাগ চেক করে, যখন চেকিংয়ে দিচ্ছি আমি লাগেজ, ও আমাকে দিয়ে ব্যাগ খোলালো। এটা আমার খুব মন খারাপ হয়েছিল, কারণ ও প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে আমার একটা নারী, সে তার সব কাপড় চোপড় সব বের করে ফেলে দিয়ে শুধু এক লাগেজ ভর্তি বই নিয়ে যাচ্ছে। এটা সে আসলে তার মানতে কষ্ট হচ্ছিল, বা সে বোধহয় কী ভেবেছে আমি জানি না। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে আমি আসলে এই বইগুলোকে নিয়ে আসতে পেরেছি নিজে পছন্দ করে করে স্ট্যান্ড থেকে কিনে কিনে, কারণ এই সুযোগটা তো আমি সবসময় আর কখনো পাবো কিনা তাও তো জানি না। সাদিয়ার রচিত পা কিংবা রক্তমূলে বিচ্ছেদ অথবা যৌথ সম্পাদনায় চেতনার উত্তরাধিকারে যেই ভাষা, দর্শন, সংস্কৃতির অবগুণ্ঠন উন্মোচিত হয় তার মূল্য অমূল্য। তার বৈদিক পাখির গান আমাদের শোনায় অন্য এক অমরাবতীর কথা। প্রিয় সাদিয়া মাহজাবিন ইমাম,
জীবনের বহুমাত্রিক ব্যস্ততার মধ্যেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আপনি আমাদের সাংবাদিকতা ও সাহিত্যকে নিরন্তর সমৃদ্ধ করে চলেছেন। আপনাকে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার 2025 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ফরিদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন হে দৃঢ় প্রত্যয়ী সাহিত্য সাধক।